চলো আসতেছে নাকি? ভাই আবার দিলেন নাকি? আবার দিলেন? নোট নোট আসতে দেন। ঠিক আছে, আমি চেঞ্জ করি। সাবজেক্ট 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 কোনটা নিব? ট্রেনে কি দেখা যাবে না? সাদাই নিব এটা। এটা কেমন আসবে? কি করতেছে ভাই? দিয়ে দিছেন নাকি? দিয়ে দেওয়া লাগতো না। লাইভে দিছেন? ফেসবুকে দিলেন নাকি? পেজে দিই। ওকে, ঠিক আছে। আসেনি এখনো। হুম। আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো ছিলেন, বাট এখন হয়তো অনেকেই ভালো নেই।
হৃদয় ভাঙার গান আমাদের মধ্যে চলে এসেছে, কারণ অনেকেই অলরেডি আমরা জেনে ফেলেছি আমাদের প্রিয় হাদি ভাই আমাদের মাঝে নাই। ক্লাসটা অনেক প্রিপারেশন নিয়ে আসছিলাম, বাট অ্যাট দ্য ভেরি স্টেজ অফ দিস ক্লাস এরকম একটা সংবাদ শুনে শুরু করতে হবে কখনোই ভাবিনি। বেস্ট অফ দ্য বেস্ট প্ল্যানার অলমাইটি আল্লাহ, তার উপর ভরসা রাখছি। আপনাদের কাছে প্রত্যেকের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, সবাই বলে আমিন। সেই সাথে শোক তো থাকবেই ভাই আমার, সামনে আমাদের অনেকেরই পরীক্ষা, আমাদের নিজেদের জন্য অনেক বেশি জরুরি একটা জব। পারিপার্শ্বিক সব অবস্থাকে সামলে নিয়েই আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে, অপটিমিস্টিক হইতেই হবে। কারণ অপটিমিস্টিক যদি আপনি না হইতে পারেন, আপনার এই প্রিপারেশন আপনাকে খুব একটা বেশি কিছু দিবে না। সো দ্যাট যারা অলরেডি আমার ক্লাসে জয়েন করেছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে বলে দেই, আজকের ক্লাসটা যেভাবে নিতে চেয়েছিলাম একটু পরিবর্তন করেছি। সুতরাং আপনাদের জন্য বলে দেই যে আজকের যে ক্লাসটা আমি নিব এইটা হচ্ছে একদম বিজ্ঞানের উপর আমাদের যে আপকামিং এক্সাম আছে, দ্যাট ইজ প্রাইমারি পরীক্ষা এবং 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আছে, দুইটার উপর সাজিয়ে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। আর একটা পোর্শন রাখবো এনবিটিএম, না বুঝে টানা মুখস্থ, কিছু ইনফরমেশন লিখে দিব, সেইগুলো নোট ডাউন করবেন, মুখস্থ করবেন। আল্লাহ চাহেন তো হুবহু কমন পড়ে যাবে, আর হুবহু কমন পড়ে গেলে তখন কিন্তু আমাকে দোষ দেওয়া যাবে না, কেমন? একটু সবাই বলি দেই কি অবস্থা। হ্যাঁ, যারা ফেসবুকে দেখছি একটু যদি কাইন্ডলি আমাদের প্রত্যেককেই বলবো যে একটু আপনারা যদি পারেন একটু ক্লাসটা কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, যদি পারেন। হ্যাঁ, আপনাদের প্রতি বেশি দাবি নাই, যদি পারা যায় একটু শেয়ার করে দিবেন, কেমন? একটু শেয়ার করে দিবেন। কয়েকজনের নাম একটু কৃতজ্ঞতাবশত পড়েই শুরু করব। খোরশেদ স্যার ওয়ালাইকুম আসসালাম, রাকিব হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, পারভেজ স্বাধীন ওয়ালাইকুম আসসালাম, হাফিজ ভাই হ্যাঁ, নাসরিন কবির, ঠিক আছে। আমিও বুঝতেছি আপনারা সবাই অনেক বেশি আপসেট, আমিও আপনাদের সাথে আপসেট, এই বাংলাদেশের হয়তো সবাই আপসেট, শুধুমাত্র যার জ্ঞান গরিমা নাই সে ছাড়া। তো চলেন আমরা একটু আস্তে আস্তে শুরু করি, বিকজ অফ আমাদের যেহেতু পরীক্ষা আছে ভাই আমার সামনে, আমাদেরকে কিন্তু আপসেট তো হবই, পাশাপাশি আমাদের পড়াশোনাটাও চালাইতে হবে। গ্রুপে দেন নাই নাকি? আসলে যে গ্রুপে এটা না, হ্যাঁ তাই, ও আচ্ছা, ও ঠিক আছে, তাহলে ভালো। আচ্ছা, আমার জুমেও অনেকে আছেন, একটু দু একজনের সালাম নিয়েই শুরু করব ইনশাল্লাহ। অনেকেই আখি সালাম দিয়েছেন, আছি আলহামদুলিল্লাহ, সুলতানা আলহামদুলিল্লাহ, প্রাপ্তি আছে আলহামদুলিল্লাহ, জোবায়ের বলছে লুকিং নাইস, আমি তো সবসময় নাইস আপনাদের মতোই, আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার মন খারাপ, হ্যাঁ সবার মন খারাপ, আমারও মন খারাপ, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এর মধ্যেই হয়তো আমাদের কোনো কল্যাণ দিবেন। আমরা হচ্ছে সেই জাতি, আমরা এর মধ্যে থেকে ইনশাআল্লাহ কল্যাণ প্রাপ্ত হব, কেমন? চলেন একটু আমরা যদি পারি একটু সবাই ক্লাসটা শেয়ার করি। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করি, জোর করছি না কারণ মন খারাপ আপনাদের সবার। চলেন আমরা একটু শুরু করি। আজকে হচ্ছে আমাদের সায়েন্স লেকচার 1, আজকে হচ্ছে আমাদের সায়েন্স লেকচার 1। আমি যেভাবে সাজিয়েছি ক্লাসটা একটু বলে দেই, কয়েকটা টপিক আমি ইন ডেপথ আলোচনা করব, আর সেকেন্ড হাফে আমি কিছু ইনফরমেশন লিখে দিব, সেই অংশের নাম দিয়েছি কি এনবিটিএম, যারা মুখস্থ করব, কেমন? 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে সায়েন্স লেকচার 1টাকে আমি সাজিয়েছি দুই ভাবে। প্রথমত আমি টপিক ভিত্তিক কিছু পড়াবো, টপিক ভিত্তিক, হ্যাঁ, আর হচ্ছে একটা পড়াবো হচ্ছে এনবি
এনবিটিএম। এনবিটিএম মানে না বুঝে টানা মুখস্থ করতে হবে। এনবিটিএম মানে না বুঝে টানা মুখস্থ করতে হবে। কিছু ইনফরমেশন লিখে দিব, ওইগুলো আপনি কোনো বোঝাবুঝি করা যাবে না, ধূপধাপ আপনি আপনার এক্সামের জন্য মুখস্থ করে ফেলবেন। কেমন? তো কিছু টপিক আমি আলোচনা করব, তার মধ্যে কয়েকটা টপিকের নাম আমি যদি বলি, টপিক ভিত্তিক যেটা আলোচনা করব ভাই আমার, সেটা যদি আমি বলি, এক নাম্বার ডায়াবেটিক নিয়ে আলোচনা করব। ডায়াবেটিক নিয়ে আলোচনা করব। 2 নাম্বার শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করব। এবং 3 নাম্বার আলোচনা করব জীববিজ্ঞান থেকে বিভিন্ন বিদ্যা, কোন বিদ্যাকে কি বলা হয় এইগুলো। আর এনবিটিএম যেটা ভাই আমার বারবার বলছি, এই অংশে আপনার বেশি কিছু করার নাই, আপনি ঝাড়া মুখস্থ করবেন। কেমন? তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু সবাই বলে দেই। আমাকে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না একটু বলেন, একটু দ্রুত বলে দেই, আমরা দ্রুত অগ্রসর হব সামনের দিকে। হ্যাঁ, লাইভটা অফ করেন ভাই এখন। হ্যাঁ, অফ করব। সবাই একটু যেহেতু ক্লাসটা করছি ভাই আমার, একটু শেয়ার করে দেব, একটু বন্ধুদেরকে মেনশন করে দেব। কেমন? তো চলেন আমরা একটু পড়াশোনা শুরু করি। আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে ডায়াবেটিক, অথবা কেউ বলে ডায়াবেটিস, অথবা কেউ বলে ডায়াবেটিস মেলিটাস। ইংরেজিতে আমরা বলি মেলাইটাস, যারা ডাক্তারি ভাষা জানেন, ডায়াবেটিক মেলিটাস। আর একটা বলে মধুমেহ বা বহুমূত্র রোগ। মধুমেহ বা বহুমূত্র রোগ। আই গেস এই যতগুলো বললাম এটা অনেকেরই আজকে প্রথমবার শোনা। তাহলে কি বলছি ভাই আমার, আমরা কি পড়বো আজকে? প্রথমে পড়বো হচ্ছে ডায়াবেটিক বা ডায়াবেটিস। অ্যানাদার নেম ইজ ডায়াবেটিস মেলিটাস। কেউ বলে মধুমেহ বা বহুমূত্র রোগ। কেন, কি জন্য, এভরিথিং আমি সুন্দর করে, হ্যাঁ ওকে, কোন কালার দিয়ে লিখলে একটু ভালো হয় জানাবেন। হ্যাঁ, লেখার কালার কোন কালার দিয়ে লিখবো একটু জানাবেন। চলেন আমরা আর একটা নিয়ে নেই, কালো দিয়ে লিখি, তাহলে আর কারো প্রবলেম হবে না। কেমন? হ্যাঁ, ডায়াবেটিক একটু নোট ডাউন করতে হবে। ডায়াবেটিক সম্পর্কে পড়তে গেলে আমাদের টপিকের নাম কিন্তু ডায়াবেটিক, হ্যাঁ, বা ডায়াবেটিস, হোয়াট এভার ইউ মে কল, আমাদের টপিকের নাম ডায়াবেটিক। বাট এই ডায়াবেটিক পড়তে গেলে আমাদের একটু গ্রন্থি নিয়ে পড়াশোনা করে আসতে হবে। কি নিয়ে ভাই? গ্রন্থি। একটু গ্রন্থি নিয়ে পড়াশোনা করে আসতে হবে। কেমন? আমাদের একটা গ্রন্থির নাম আছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। কেমন? অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই গ্রন্থি কাদের বলা হয় একটু কমনলি আমি একটু মুখে বলে নেই, তারপর ডিসকাশনে যাব। আমাদের শরীরে ইন হিউম্যান বডি অনেক ধরনের গ্রন্থি আছে। গ্রন্থি কারা? যারা ফাংশনালি এবং স্ট্রাকচারালি মানব ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি পেলে করার জন্য কিছু কেমিক্যাল নিঃসরণ করে।
কিছু রস নিঃসরণ করে। এই ধরনের স্পেশালাইজ সেলগুলোকে বলা হয় গ্রন্থি বা গ্ল্যান্ড। এই গ্রন্থি বা গ্ল্যান্ড আছে দুই রকমের, একটা আছে বহিঃখরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, হ্যাঁ, আর একটা আছে অন্তঃখরা বা নালীহীন গ্ল্যান্ড। নালী থাকলে বহিঃখরা আর নালী না থাকলে কি ভাই, অন্তঃখরা গ্ল্যান্ড। এই অন্তঃখরা গ্ল্যান্ড থেকেই মূলত আমাদের হরমোনগুলো সিক্রেশন হয়। আবার একবার বলছি, অন্তঃখরা গ্রন্থি থেকেই মূলত আমাদের হরমোনগুলো সিক্রেশন হয়। অন্তঃখরা গ্রন্থি থেকেই মূলত মানে নালীহীন গ্ল্যান্ড বা ডাক্টলেস গ্ল্যান্ড থেকেই মূলত আমাদের হরমোনগুলো ক্ষরিত হয়। তেমনি করে আমাদের যে অগ্নাশয় একটা গ্ল্যান্ড, এই অগ্নাশয় গ্ল্যান্ডটা হচ্ছে মিশ্র গ্রন্থি। অগ্নাশয় গ্ল্যান্ডটার প্রকৃতি কি, দিস ইজ এ মিশ্র গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কাদেরকে বলে, যারা একই সাথে অন্তঃখরা এবং বহিঃখরা রূপে কাজ করতে পারে। যারা একই সাথে অন্তঃখরা এবং বহিঃখরা হিসেবে কাজ করতে পারে, অথবা এটাকে অন্তঃখরাকে যদি বলে নালীহীন গ্রন্থি, এটাকে বলে নালীহীন গ্রন্থি, নালীহীন বা ডাক্টলেস, এটাও বলে ডাক্টলেস, হ্যাঁ, ডাক্টলেস গ্ল্যান্ড, নালীহীন বা ডাক্টলেস গ্ল্যান্ড। হয়রাস বহিঃখরা এটাকে বলে সনাল বা নালীযুক্ত গ্রন্থি। কেমন? তো আমাদের শরীরে যে ধরনের যাবতীয় হরমোনগুলো সিক্রেট হয়, বেসিক্যালি সিক্রেটেড ফ্রম দিস ডাক্টলেস তথা অন্তঃখরা গ্রন্থি থেকে। তাইলে ইনসুলিন এক প্রকার যদি আমরা যদি বলি প্রাণরস বা হরমোন, সে কোথায় থেকে ক্ষরিত হবে? অন্তঃখরা গ্রন্থি থেকে। তাইলে এই যে অগ্নাশয় গ্রন্থি কেমন গ্রন্থি? প্রথম নাম হবে এটা একটা মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি? তারা অন্তঃখরা এবং বহিঃখরা উভয় হিসেবে কাজ করতে পারে। কেন অগ্নাশয়টা পড়ব? কারণ ডায়াবেটিকের সাথে অগ্নাশয়ের একটা রিলেশন আছে। কোন রিলেশন? একটু আস্তে আস্তে সামনে গেলে বুঝতে পারবো। কেমন? একটু সামনে গেলে বুঝতে পারবো। চলেন তাহলে পরের টপিকটা নিয়ে একটু আলোচনা চলেন। এই যে আমাদের অগ্নাশয় গ্রন্থিটা আছে, এই যে আমাদের অগ্নাশয় গ্রন্থিটা আছে, এই যে আমাদের অগ্নাশয় গ্রন্থিটা আছে, এর অবস্থানটা কোথায়? এর অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে পাকস্থলীর নিচে। আর একবার বলছি, অবস্থানটা কোথায়? পাকস্থলীর নিচে এবং উদর গহ্বরে। তাইলে এটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে। পাকস্থলীর যেখানে পরিপাক হয়, পাকস্থলীর নিচে ও উদর গহ্বরে। উদর মানে পেট, উদর গহ্বরে। কেমন? তাহলে যদি আমাদের প্রশ্ন আসে অগ্নাশয় কেমন গ্রন্থি? মিশ্র গ্রন্থি। অবস্থানটা কোথায়? পাকস্থলীর নিচে। পাকস্থলীর নিচে কোথায়? উদর গহ্বরে। ওকে। স্বভাব কেমন? এই গ্রন্থিটার স্বভাব কেমন ভাই? এই গ্রন্থিটার স্বভাব কেমন? দিস ইজ এ মিক্সড গ্ল্যান্ড, দ্যাট ইজ মিশ্র গ্রন্থি। দিস ইজ আ মিক্সড গ্ল্যান্ড, দ্যাট ইজ মিশ্র গ্রন্থি। ঠিক আছে? ওকে। এখন এই অগ্নাশয় নামক গ্রন্থিতে একটা লেয়ার আছে, তার নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাই নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বাংলায় লিখছি, অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটাকে ইংলিশে লিখলে আপনি বুঝবেন ভালো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই জিনিসটা কি ভাই? এইটা কেন পড়া লাগবে? কারণ ওই যে আপনারা ইনসুলিন সারাদিন পড়েন, সেইটার বেসিক কনসেপ্টটা বুঝতে হলে আপনাকে এই অগ্নাশয়ের একটা পার্ট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সম্পর্কে জানতে হবে। সেটা কি ভাই? চলেন একটু জানাই। ওকে, তাইলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা কি ভাই আমার? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ
ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা কি একটু আমরা পড়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই জিনিসটা কি? অগ্নাশয় গ্রন্থির মাঝে মাঝে কিছু ছোট 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 কোষ একসাথে হয়ে একটু উঁচু ঢিপি আকৃতির বা আমরা বলি দ্বীপের মতো অবস্থা সৃষ্টি করে। কেমন অবস্থা সৃষ্টি করে? দ্বীপ, ছোট ছোট দ্বীপের মতো অবস্থা সৃষ্টি করে, ছোট ছোট দ্বীপের মতো অবস্থা সৃষ্টি করে, ছোট ছোট দ্বীপের মতো অবস্থা সৃষ্টি করে। কোথায়? অগ্নাশয়ের মধ্যে কিছু স্পেসিফাইড সেল আছে যারা একটু স্ফীত হয়ে একটু উঁচু হয়ে ছোট ছোট দ্বীপের ন্যায় স্ট্রাকচার ধারণ করে। সেই দ্বীপের ন্যায় স্ট্রাকচার ধারণকারী লেয়ারটার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ স্যার? এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ থাকে। একটার নাম আমরা বলি আলফা সেল। আলফা সেল একটার নাম আমরা বলি, মানে বইয়ে বলে আলফা কোষ। কেমন? আর একটার নাম হচ্ছে বিটা সেল। বিটা সেল, হ্যাঁ, আর একটার নাম বিটা সেল বা বিটা কোষ। আর একটার নাম ডেল্টা সেল। ডেল্টা সেল। আর একটার নাম ডেল্টা সেল। ডেল্টা সেল যারা ভবিষ্যতে রিটেন পরীক্ষা দিবেন বিসিএস তাদেরও কাজে লাগবে ডেল্টা সেল। আর একটার নাম কি স্যার? আর একটার নাম হচ্ছে গামা সেল। গামা। আর একটার নাম গামা সেল। গামা সেল। আর একটার নাম কি স্যার? গামা সেল। গামা সেল বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। গামা সেল, গামা কোষ। তাহলে বেসিক কথাটা চলে গেল। বেসিক কথাটা কি বললাম? অগ্নাশয়ে কিছু কিছু জায়গায় স্পেসিফাইড সেলস থাকে। তারা কেমন? একটু উঁচু আকৃতির, উঁচু হয়ে কেমন স্ট্রাকচার ধারণ করে? একটু দ্বীপের ন্যায় স্ট্রাকচার ধারণ করে। দ্যাট ইজ ওয়াই দে আর নোন এজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বেসিক্যালি পজেস 4 টাইপ অফ সেলস। কয় ধরনের সেল পজেস করে? 4 ধরনের। ওয়ান ইজ আলফা সেল, বিটা সেল, গামা সেল, ডেল্টা সেল। এই সেলগুলো কেন পড়ব? এই সেলগুলো এই জন্য পড়ব যেখান থেকে ভবিষ্যতে আপনি ইনসুলিনের কথাটা জানতে পারবেন। কেমন? ইনসুলিনের কথাটা জানতে পারবেন। ওকে, হ্যাঁ। ভাইরা আমার, আপনার মতো আমারও মন খারাপ, হ্যাঁ, আমারও মন খারাপ, কিন্তু এই কথাটা যদি বারবার বলি ক্লাস আর অগ্রসর হইতে পারবো না। বিলিভ মি, আমি লিটারেলি কাঁপতেছি। সুতরাং আমরা অল্প একটু সময় ক্লাস নিব, পরের ক্লাসটা বাড়ায় নিব ইনশাল্লাহ। আপনি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, অল্প একটু সময় ক্লাস নেব, কেমন? ওকে, তাহলে আমাদের প্রথম জানতে হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথাকার অংশ? অগ্নাশয়ের অংশ। তারা কয় ধরনের সেল নিয়ে গঠিত? 4 ধরনের সেল, আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা। কেন পড়বো? কারণ এই সমস্ত সেল থেকে কি কি খরিত হয়, তাদের কাজ কি, এইটা পড়বো। চলেন পরের পেজটা আমরা নিয়ে নেই। চলেন এখন এখন এই শখটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন যেটা লিখবো, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার আলফা সেল। আলফা সেল 1 নাম্বার আলফা সেল বা আলফা কোষ। আলফা কোষ 1 নাম্বার আলফা কোষ কি ক্ষরণ করে স্যার? বলেন, আলফা কোষ কি ক্ষরণ করে? গ্লুকাগন ক্ষরণ করে। আলফা সেল কি ক্ষরণ করে? গ্লুকাগন ক্ষরণ করে। আলফা কোষ কি ক্ষরণ করে? গ্লুকাগন ক্ষরণ করে। হ্যাঁ, এখানে লিখে দেয় খরিত পদার্থ। খরিত পদার্থ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা খরিত পদার্থ, এখানে নাম, কেমন? আর এই জায়গায় লিখে দিলাম কাজ, কেমন? ওকে, এখন আমাদের জন্য একটু বেটার হবে, কি বলি? একটু বেটার হবে এখন আমাদের জন্য। চলেন, আমাদের জন্য একটু বেটার হবে, আমাদের জন্য একটু বেটার হবে আই গেস।
এই হচ্ছে একটা নিয়ে নিলাম, দুইটা নিয়ে নিলাম, তিনটা নিয়ে নিলাম। কেমন? চলে আমরা পড়ি। তাহলে আলফা সেল কি ক্ষরণ করে? গ্লুকাগন নামক বস্তু ক্ষরণ করে। এর কাজটা কি? কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্তে শর্করা কমে গেলে তা বাড়ায়। আপনারা জানেন আমাদের বডির যাবতীয় ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বেসিক্যালি রান বাই গ্লুকোজ। আমাদের শরীরে মোস্ট অফ দ্য ফুড স্টাফ উইল বি কনভার্টেড ইনটু গ্লুকোজ আফটার ডাইজেশন। ডাইজেশনের পরে বেশিরভাগ খাবারই শেষ পর্যন্ত তার যে পরিণতিটা হয় গ্লুকোজ। সুতরাং আলফা সেল যে গ্লুকোগনটা ক্ষরণ করে, এই গ্লুকোগনের রেসপন্সিবিলিটিটা কি? হোয়েনেভার ব্লাডে শর্করা তথা গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন বডি বুঝতে পারে, দ্যাট মিনস এই আলফা সেল বুঝতে পারে, তখন গ্লুকোগনের লেভেলটা বাড়িয়ে দেয় বা সিক্রেশনটা বাড়িয়ে দেয়। তখন রক্তে শর্করার পরিমাণ যদি কমে যায়, তাকে কি করে দেয়? বাড়ায় দেয়। এই জন্য ইউ আর ফিলিং ওকে, আপনি ভালো ফিল করেন। কথা বোঝা গেল কিনা বলেন? ওকে, সবাই একটু কমেন্ট করবো। 2 নাম্বারটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিটা সেল। কি সেল? বিটা সেল বা বিটা কোষ। এই যে আপনাদের সেই বিখ্যাত ইনসুলিন, এই জায়গায় আসার জন্য এতটুকু পড়ালাম। কি ক্ষরণ করে স্যার? ইনসুলিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? ইনসুলিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে বলেন? ইনসুলিন ক্ষরণ করে। ওকে, রক্তে গ্লুকোজ অবলিক শর্করার মাত্রা স্বাভাবিক থেকে বেড়ে গেলে তা কমায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট শুড বি নোটেড। স্বাভাবিকের থেকে। বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, ভাই ডায়াবেটিক কাকে বলে? একদম চোখ কান বুঝে বলে দিবে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিক বলে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিক বলে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে তাকে ডায়াবেটিক বলে। দিস ইজ অ্যাবসলিউটলি রং। কারণ রক্তে তো আপনার শর্করা লাগবে, রক্তে আপনার গ্লুকোজ লাগবে, তাহলে কোন কন্ডিশনটাকে ডায়াবেটিক বলবো? Whenever the concentration of glucose or carbohydrate is higher than expected or normal level, অর্থাৎ স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায়। আপনি চিন্তা করেন আপনার শরীরে স্বাভাবিক আছে গ্লুকোজ, ওই অবস্থায় যদি ইনসুলিন ক্ষরণ বেশি হয়ে যায়, তাহলে বেশি পরিমাণ গ্লুকোজকে কমিয়ে দিবে, আপনার তো এনার্জি শর্ট পড়বে ভাই। তাইলে উত্তর কি হওয়া উচিত? উত্তর হওয়া উচিত রক্তে শর্করার পরিমাণ যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায়, অর্থাৎ আপনার যতটুকু দরকার নাই তার থেকে বেড়ে যায়, তখন ইনসুলিন অ্যাক্টিভ হবে আর এই গ্লুকোজের মাত্রাটাকে রক্তে কি করে ফেলবে? কমাবে। বোঝা গেল? বোঝা গেল কিনা বলেন? সব সময় স্বাভাবিক, স্বাভাবিক কথাটা বলতে হবে। হ্যাঁ, স্বাভাবিক। ওকে, পরের টপিক। অনেক কথা বলবো, একটা একটা শেষ করব। 3 নাম্বার, ডেল্টা সেল। কি সেল? ডেল্টা কোষ।
3 নাম্বার ডেল্টা কোষ। সোমাটোস্ট্যাটিন, আমি যদি বাংলায় লিখি সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে। সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে। আরেকবার বলছি, ডেল্টা সেল কি করে? সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে। সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে। এর কাজ কি? এর কাজ গ্রোথ হরমোনের বিরোধী হিসাবে কাজ করে বৃদ্ধি স্বাভাবিক রাখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। সব চলে গেছে, সবাই চলে গেছে। ওকে, তাহলে কি বললাম ভাই আমার? হ্যাঁ, জমে যারা আছেন একটু কাইন্ডলি সবাই অ্যাক্টিভ পার্টিসিপেশন হন। হ্যাঁ, অ্যাক্টিভ থাকেন। আপনারা একটু দয়া করে আমাকে একটু বলেন বুঝেছি কিনা। ডেল্টা সেল, এই ডেল্টা সেল কি ক্ষরণ করে ভাই আমার? সোমাটোস্ট্যাটিন নামক এক প্রকার হরমোন ক্ষরণ করে, যে কিনা গ্রোথ হরমোনের বিরোধী হিসেবে কাজ করে। এই কথাটার অর্থ কি? ইন হিউম্যান ফিজিওলজি কোনো না কোনো জায়গা থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার লাইফ, একদম জীবনের শুরু থেকে গ্রোথ হরমোন ক্ষরণ হয়। সেই গ্রোথ হরমোন আপনাকে কি করে? ধীরে 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 বৃদ্ধি করে, ধীরে 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 বৃদ্ধি করে। এখন যদি বেশি গ্রোথ হরমোন ক্ষরণ হয়ে যেত, আপনার আকার আকৃতি হইতো দৈত্যের মতো, আপনার আকার আকৃতি হইতো হাতির মতো। এইটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গাইগান্টিজম, অনেক বড় আকৃতির। কিসের কারণে? অতিরিক্ত গ্রোথ হরমোন ক্ষরণ করার কারণে। এখন অতিরিক্ত গ্রোথ হরমোন যদি ক্ষরিত হইতো, তাহলে তো স্ট্রাকচার হইতো দৈত্যের মতো, হাতির মতো। ওইটাকে বলতেছি গাইগান্টিজম। তাহলে ওই রকম স্ট্রাকচার তো হওয়া যাবে না। স্ট্রাকচারটাকে তো স্বাভাবিক রাখতে হবে, বৃদ্ধিটাকে তো স্বাভাবিক রাখতে হবে। তাহলে স্বাভাবিক রাখতে হলে ওই গ্রোথ হরমোনটাকে তো ব্যালেন্স করতে হবে। হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর দিস ব্যালেন্সিং? দিস ইজ সোমাটোস্ট্যাটিন, হুইচ কন্ট্রোলস দ্য রিলিজ অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন বেড়ে গেলে তাকে কমিয়ে আপনার বৃদ্ধিটাকে স্বাভাবিক রাখছে। এখন কিছু এলাকায় আপনি দেখবেন বেটে মানুষ আছে না? বেটে আছে কিছু কিছু এলাকায়, বেটে মানুষ আছে। বেটে মানে খাটো। আমাদের এলাকায় বলে বাবুটবীর, বামন আছে। এটাকে বলে ডুয়ারফিজম। কেন? গ্রোথ হরমোন যখন কম ক্ষরণ হয় তখন তার এক্সপেক্টেড বৃদ্ধিটা কিন্তু হয় না। দ্যাট ইজ ওয়াই সে কিন্তু খাটো হয়ে যাচ্ছে, সে কি হয়ে যাচ্ছে? ডুয়ার্ফ হয়ে যাচ্ছে, ডুয়ারফিজম হয়ে যাচ্ছে। এই জন্য অতিরিক্ত গ্রোথ হরমোন ক্ষরিত হয়ে যেন আপনার স্ট্রাকচার দৈত্যাকার না হয়, সেটা কে নিয়ন্ত্রণ করছে? সোমাটোস্ট্যাটিন হরমোন। বোঝাতে পেরেছি কিনা সবাই বলেন, একটু বলেন বোঝাতে পেরেছি কিনা। 4 নাম্বার গামা সেল। 4 নাম্বার গামা সেল বা গামা কোষ। 4 নাম্বার গামা সেল বা গামা কোষ, একটু বলেন। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এটা ইংরেজিতেই লিখলাম কারণ এগুলো ইংলিশ টার্ম। এই গামা সেল প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে।
ফাংশন করে কিভাবে ভাই আমার? ফাংশন করে কিভাবে বলেন? এরা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? ক্ষুধা নিয়ন্ত্রণ। ক্ষুধা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে অবিসিটি, অবিসিটি, অবিসিটি মানে কি? স্থূলতা, স্থূলতা নিয়ন্ত্রণ করে, স্থূলতা নিয়ন্ত্রণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম পরীক্ষাতে এই ইনসুলিন দিয়ে আসে, এই জন্য বাজারের যত বই আছে শুধু ইনসুলিনই লিখে রাখছে। তা ভাই প্রত্যেকবার কি একই প্রশ্নটাই আসবে? আসবে না। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাজ এ হোল। যে টপিক থেকে প্রশ্ন আসবে তাকে একটু বিস্তারিত জানতে হবে। কেমন? আমার এই লেকচারগুলো, বিজ্ঞানে যত লেকচার নিব ভাই আমার, এটা প্রিলি প্লাস রিটেন সব কভার করবে। হ্যাঁ, প্রিলি প্লাস রিটেন সব কভার করবে। আবারও বলছি, বিজ্ঞানে যত নিব সব প্রিলি প্লাস রিটেন সব কভার করবে। কেমন? হ্যাঁ আঞ্জুমা রাখি বুঝেছে, হ্যাঁ রওশন বুঝেছি, থ্যাংক ইউ। লিজা বুঝেছি। তাহলে গামা সেল কি করণ করতেছে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করছে, যারা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আর ক্ষুধা যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, আলটিমেটলি আপনি কম খাবেন, কম ভুঁড়ি হবে, কম স্থূল হবেন, কম মোটা হবেন। তাহলে স্থূলতা নিয়ন্ত্রণ করছে। সবাই বলি বুঝেছি কিনা? হ্যাঁ সেতু সরকার, থ্যাংক ইউ। সবাই বলেন বুঝেছি কিনা? সবাই একটু বলে দেব বুঝেছি কিনা, তারপরে আমরা ডায়াবেটিকে যাব। একটু কাইন্ডলি জানিয়ে দেই বুঝেছি কিনা। ওকে ফাইন। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স যদি বলি, আমরা পড়তেছিলাম ডায়াবেটিক নিয়ে কথাবার্তা বলবো, আমি বলেছিলাম। বাট ডায়াবেটিক পড়তে হলে ইনসুলিন জানা লাগবে। এই জন্য এই ইনসুলিন জানানোর জন্য আপনাকে অগ্নাশয়ে নিয়ে গেলাম। অগ্নাশয় একটা গ্ল্যান্ড। কেমন ধরনের গ্ল্যান্ড? আমি বললাম মিশ্র গ্ল্যান্ড। মিশ্র গ্ল্যান্ড কারা? যারা এট এ টাইমে দ্য গ্ল্যান্ড হুইচ ক্যান অ্যাক্ট অ্যাজ এন এন্ডোক্রাইন অ্যান্ড অলসো এক্সোক্রাইন, অর্থাৎ একই সাথে যারা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতে পারে তাদের নাম মিশ্র গ্ল্যান্ড। তারপর বললাম অগ্নাশয়ের কিছু কিছু জায়গায় দেয়ার আর ফিউ স্পেশালাইজড সেলস, যারা কিনা একটু স্ফীত হয়, একটু উঁচু হয়, উঁচু হয়ে ছোট ছোট দ্বীপের মতো অবস্থান তৈরি করে। দ্যাট ইজ নোন অ্যাজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অ্যান্ড দ্যাট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স basically composed of 4 types of cell, that is alpha cell, beta cell, gamma cell and delta cell. And these 4 cells produce very very important 4 chemical substances. For example, alpha cell produce glucagon, which basically whenever the glucose level in the blood is decreased, যখন কমে যাবে, it will increase the glucose. তারা তখন কি বাড়াবে? গ্লুকোজ তথা শর্করার পরিমাণ বাড়াবে। হোয়ারেস বিটা সেল প্রডিউস করবে ইনসুলিন। তারা কি করে? রক্তে যদি স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে গ্লুকোজ থাকে তাদেরকে কমাবে। নোটেড দ্যাট স্বাভাবিকের থেকে বেড়ে গেলে তখন কমাবে, আর স্বাভাবিক থাকলে যদি কমায় ফেলে ওটার নাম হবে হাইপোগ্লাইসেমিয়া। কমে যাবে গ্লুকোজ, আর গ্লুকোজ কমে গেলে আপনার শক্তি কমে যাবে, আপনি ঠিকমতো লেখাপড়া করতে পারবেন না। বোঝা গেল কিনা বলেন? বোঝা গেল কিনা বলেন? নেক্সট ওয়ান, ডেল্টা সেল প্রডিউসেস সোমাটোস্ট্যাটিন হরমোন। সোমাটোস্ট্যাটিন হরমোন কিসের কাজ করে ভাই? গ্রোথ হরমোন বিরোধী হিসেবে কাজ করে আপনার বৃদ্ধিটা স্বাভাবিক রাখে। এই বৃদ্ধি স্বাভাবিক রাখার কথাটার অর্থ কি? যদি গ্রোথ হরমোন রিলিজ হইতেছে, গ্রোথ হরমোন শরীরে বাড়তেছে, তার মানে আপনার আকার হয়ে যাবে বৃহৎ, দৈত্যাকার, যেটাকে বলে গাইগান্টিজম। কিন্তু আমাদের তো বৃদ্ধি ওই রকম দরকার নাই, আমাদের বৃদ্ধি একটা নর্মাল লেভেলে দরকার। তখন সোমাটোস্ট্যাটিন হরমোন খরিত হয়ে গ্রোথ হরমোনকে ব্যালেন্সড করে। নাও লেটস অ্যাবাউট গামা সেল। গামা সেল প্রডিউসেস প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হুইচ কন্ট্রোল দ্য অ্যাপিটাইট, অর্থাৎ ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। আর ক্ষুধা যখন নিয়ন্ত্রিত হবে, আপনি কম খাবেন, কম ফুলবেন, কম ভুঁড়ি হবে, কম স্থূল হবেন। I think you all are understood.
সবাই বলবো বুঝেছি কিনা। ক্লাসটা কেমন লাগছে মাঝখান দিয়ে একটু বলেন। আমরা এখন ডায়াবেটিকে প্রবেশ করব। আমি শুধু পরীক্ষায় কমন পাওয়ানোর জন্য পড়াবো না ভাই আমার। অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিছু বেসিক সায়েন্স জানা লাগবে। আই ক্যান গ্যারান্টি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে এই টাইপের একটা লেকচার কেউ দিতে পারবে না, দিবেই না আপনাকে। কারণ তারা বলবে কি বিজ্ঞান পড়া লাগে না। এখন বিজ্ঞানের টিচার যদি বলে বাংলা পড়া লাগে না, মুখস্থ করলেই হয়, সাধারণ জ্ঞান পড়ার দরকার নাই, মুখস্থ করলেই হয়, তাহলে কি মানাবে ভাই আমার? মানাবে না। উইথ ডিউ রেসপেক্ট টু অল আদার টিচার্স, আমরা বলবো আপনি অ্যাজ এ স্টুডেন্ট শুধু ইনসুলিন থেকে প্রশ্ন আসছে শুধু এইটা পড়বেন কেন? আপনাকে গ্লুকোকান থেকে প্রশ্ন দিতে পারে, আপনাকে এটা থেকে প্রশ্ন দিতে পারে। এটা কি বইতে নাই? অফকোর্স আছে। সুতরাং আমরা একটু শিখবো, পরীক্ষায় যেটা আসবো সেটা তো পারবোই, আমি অ্যাডিশনালি একটু নিজেকে এনরিচ করে নিব। বলেন ক্লাসটা কি এইভাবে কন্টিনিউ করব না বাজারের মতো এইটা 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 এইভাবে কন্টিনিউ করব? বলেন, পড়াবো, সামনে অগ্রসর হব কি ভাই? বলেন। তাইলে এখন আমরা পড়বো ডায়াবেটিস অথবা ডায়াবেটিস মেলিটাস অথবা ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস অনেক ধরনের আছে। জেস্টেশনাল ডায়াবেটিক আছে, ডায়াবেটিক মেলিটাস আছে, ডায়াবেটিক ইনসিপিটাস আছে। There are many types of diabetes depending on age and sex and condition. যেমন ডায়াবেটিস মেলিটাস আছে, ডায়াবেটিস ইনসিপিটাস আছে, জেস্টেশনাল ডায়াবেটিক আছে। আমরা শুধুমাত্র আমাদের যেটা পরীক্ষায় আসে সেইটা শিখব। কেমন কেমন বলেন? ওকে, চলেন চলেন চলেন। পরীক্ষায় যেটা আসবে ওটা তো মুখস্থ করেই পারবো ভাই, ওটা মুখস্থ করেই পারবো, ওটা নিয়ে টেনশন নেই। চলেন এখন ডায়াবেটিস পড়বো আমরা। তাহলে ডায়াবেটিস কি? আমি যদি বলি ডায়াবেটিস কি, আমি যদি এই প্রশ্নটা করি এর উত্তর হবে কি? রক্তে গ্লুকোজ তথা শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায়, আবারও বলছি, স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে যে কন্ডিশন হয় তাই ডায়াবেটিস। আবারও বলি শুনেন, আর একবার বলি শুনে নেন। বাজারের ম্যাক্সিমাম বইতে লেখা আছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিক হয়। না, আমি একটু ওপেন রাখলাম, গরম লাগছে। ওকে, বাজারের বইগুলোতে শুরু করে মার্কেটে ম্যাক্সিমাম টিচার বয়ান দিতেছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিক হয়। না ভাই না, ওইটাতে ডায়াবেটিক হয় না। আপনার গ্লুকোজ তো দরকার বডির জন্য, আপনার এনার্জি সোর্সের জন্য গ্লুকোজ দরকার, কার্বোহাইড্রেট দরকার, শর্করা দরকার। তাহলে হোয়াট শুড বি দ্য রিয়েল আনসার? দ্য আনসার ইজ whenever the concentration of glucose in the blood is higher than the normal or expected amount, যখন কিনা স্বাভাবিকের তুলনায় আমার শরীরে যতটুকু দরকার তার তুলনায় কি বেড়ে যাবে? গ্লুকোজ বেড়ে যাবে। ওই কন্ডিশনটাকে বলবো আমরা ডায়াবেটিক। এন্ড প্রশ্ন হচ্ছে রক্তে স্বাভাবিক লেভেলটা কত? তাহলে রক্তে গ্লুকোজের স্বাভাবিক লেভেলটা কত? প্রশ্ন হচ্ছে এইটা। তাইলে এখন পরের প্রশ্ন লিখবো রক্তে গ্লুকোজের স্বাভাবিক লেভেল। রক্তে গ্লুকোজ, এটারই আর এক নাম শর্করা,
এটারই আরেক নাম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজ, শর্করা বা কার্বোহাইড্রেটের স্বাভাবিক মাত্রা। স্বাভাবিক মাত্রা কত ভাই আমার? একটু বলেন, যারা যারা পারেন একটু লিখে দেন, যারা যারা পারেন। 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার। আবারও বলছি, এই যে আমরা বলি যে এখন আমার কি হবে, ডায়াবেটিক হবে, কখন হবে? যদি গ্লুকোজ তথা শর্করার পরিমাণ রক্তে পার ডেসিলিটারে 80 থেকে 100 মিলিগ্রামের থেকে বেশি হয়ে যায়। এইটা হচ্ছে স্বাভাবিক। তাহলে এর থেকে বেশি যদি হয়ে যায়, গ্রেটার দেন, অথবা এর থেকে কম যদি হয়, অথবা এর থেকে বেশি যদি হয়, দুইটাই কিন্তু আমার বডির জন্য খারাপ। এর থেকে কমে গেলে এটাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। এটাকে বলে হাইপো মানে কম, আর গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কমে গেছে। আর এই যে বেশি হয়ে গেলে এটাকে বলে হাইপার গ্লাইসেমিয়া। এটাকে বলে বেশি যদি হয়ে যায় এটাকে বলে হাইপার গ্লাইসেমিয়া। এটাকে বলে হাইপার গ্লাইসেমিয়া। তাহলে আমার ক্লাসটা একটু খেয়াল করা উচিত। স্বাভাবিক মাত্রা 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে কমে যদি যায়, এই স্বাভাবিকের থেকে কম, এর থেকে বেড়ে গেলে তো আমরা বলি ডায়াবেটিক। কমে গেলে কি নাম হবে? হাইপোগ্লাইসেমিয়া। এর থেকে বেশি বেড়ে গেলে কি হবে? হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া। কেমন ভাই আমার? ওকে, তাহলে চলেন এইবার আর একটা তথ্য আপনাদের লিখে দেই। ডায়াবেটিক কখন হয়? পরের কথা। ডায়াবেটিক কখন হয়? ডায়াবেটিক কখন হয়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আপনারা একটু লিখে নেবেন। ডায়াবেটিক কখন হয় ভাই? 1 নাম্বার, whenever the beta cell of islets of Langerhans is unable to produce optimum level of insulin। অর্থাৎ যখন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল অপটিমাম মানে যতটুকু ইনসুলিন দরকার ততটুকু ক্ষরণ করতে ব্যর্থ হয়, তখন রক্তে স্বাভাবিকের তুলনায় গ্লুকোজ বেড়ে যাবে। কারণ ইনসুলিনটাই রক্তের গ্লুকোজকে রক্ত থেকে বের করে অন্যান্য জায়গায় নিয়ে যায়, স্টোর করে। ফর এক্সাম্পল, এইটা যদি একটা, একটু খেয়াল করব, এইটা যদি একটা রক্তের চ্যানেল হয়, মনে করেন এর মধ্যে রক্তকণিকা আছে, এর মধ্যে রক্তকণিকা আছে, এর মধ্যে রক্তকণিকা আছে, আর কিছু পরিমাণ আমাদের সেই শর্করা বা গ্লুকোজ আছে, শর্করা বা গ্লুকোজ আছে। ইনসুলিন কি কাজ করে ভাই? ইনসুলিন কি কাজ করে? যখন শর্করার পরিমাণ বেড়ে যায় এই ক্যাপিলারির মধ্যে, তখন ইনসুলিন এর উপর এসে অ্যাক্টিভ হয়। ইনসুলিন এর উপর এসে অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়ে কি করে? এই ইনসুলিনগুলো আমাদের যে শর্করা ছিল, আমাদের যে গ্লুকোজ ছিল, এদেরকে এই রক্তের ক্যাপিলারি থেকে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসি গ্লাইকোজেনে কনভার্ট করে। গ্লাইকোজেনে কনভার্ট করে। গ্লাইকোজেনে কনভার্ট করে বিভিন্ন জায়গায় স্টোর করে রাখে। যকৃতে স্টোর করে, আমাদের মাসলগুলোতে স্টোর করে। বোঝা গেল কিনা? তাহলে ইনসুলিন বেসিক কি কাজ করে? ব্লাড ক্যাপিলারিতে যখন, রক্তে যখন আমাদের কি বেড়ে যায়, আমাদের গ্লুকোজ বেড়ে যায়, এই গ্লুকোজগুলোকে, এই শর্করাগুলোকে রক্ত থেকে বাইরে নিয়ে আসে। কোন ফর্মে নিয়ে আসে? গ্লাইকোজেন রূপে বের করে দেয়। এটাকে কিভাবে রাখে? স্টোর করে রাখে, যাতে প্রয়োজনের সময় আপনি ওটা ব্যবহার করতে পারেন। যেমন দৌড়ানোর সময় পেশিতে যে গ্লাইকোজেন থাকে, এটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়, এই জন্য দৌড়বিদরা শক্তি পায়। আপনি যখন ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, ভরা পেটে তো খেলেন না ভাই আমার, কম পেটেই খেলেন, কম খাবার খেয়েই খেলেন। কারণ ভরা পেট থাকলে আপনি খেলতে পারবেন না। তখন আপনি শক্তি কোথায় থেকে পান? ওই যে আগে থেকেই স্টোরকৃত গ্লাইকোজেন থেকে ভেঙে 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 গ্লুকোজে কনভার্ট হয়। অ্যান্ড উই উইল গেট দ্য এনার্জি ফ্রম দিস গ্লাইকোজেন। বোঝা গেল কিনা বলেন? রিমঝিম বৃষ্টি কঠিন লাগলে
একটু বেশি করে পড়া লাগবে। বোঝা গেল কিনা বলেন? অঙ্ক কঠিন লাগে, বাংলা কঠিন লাগে, সাধারণ জ্ঞান কঠিন লাগে, হ্যাঁ সবই কঠিন লাগে, শুধু পড়াটা সহজ লাগে। যদি পড়া সহজ লাগে, পড়লেই সহজ হয়ে যাবে। বুঝেছি কিনা সবাই বলেন? বুঝেছি সবাই? সবাই যাদের ভালো কিছু করার স্বপ্ন আছে, যাদের আর একটু ভালো করে পড়ার নিয়ত আছে, যাদেরকে মনে হয় শুধু পারবো না, একটু জেনে শুনে পারবো, তাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আর যাদের দেখলেই মনে হয় কঠিন লাগে, আমার কিছু করার নাই ভাই। আমি চেষ্টা করছি আপনাকে ফ্রুটফুল একটা ক্লাস দেওয়ার। কেমন? শাহাদত রাকিব বলেছিলাম, যখন ব্লাডের মধ্যে এই আমাদের গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ নর্মাল লেভেল থেকে বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ যখন নর্মাল লেভেল থেকে বেড়ে যাবে, তখন ইনসুলিন আইসা ওই গ্লুকোজ, ওই কার্বোহাইড্রেটগুলোকে এই ব্লাড ক্যাপিলারি থেকে বাইরে নিয়ে আসবে। বাইরে নিয়ে এসে কি হিসাবে স্টোর করবে? গ্লাইকোজেন রূপে স্টোর করবে। কোথায়? যকৃতে। কোথায়? মাসলে। এই জন্য আপনি যখন খালি পেটে খেলাধুলা করেন, আপনি যখন খালি পেটে দৌড়ঝাঁপ পারেন, এই কাজ করেন, সেই কাজ করেন, কোথায় থেকে এনার্জি আসে? এই গ্লাইকোজেন আবার গ্লুকোজে ভেঙে যায়। এই গ্লাইকোজেন আবার গ্লুকোজে ভেঙে 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 আপনাকে শক্তি দেয়। রক্ত থেকে কমে গেল, বাট যকৃতে স্টোর নিল, বাট মাসলে স্টোর নিল। কথা কি বোঝা গেল? এই ইনসুলিন এই কাজটাই করে। বোঝা গেল কিনা? একদম ভেঙে ভেঙে, একদম ভেঙে ভেঙে। সবাই বুঝেছেন? ওকে, ফাইন। তাহলে কখন হয় ডায়াবেটিক? কখন হয়? এক নাম্বার কারণ ওই যে বিটা সেল থেকে যদি ইনসুলিন, বিটা সেল থেকে ইনসুলিন প্রয়োজনের তুলনায় কম খরিত হলে, প্রয়োজনের তুলনায় কম খরিত হলে, আবারও বলছি, আমাকে ইনসুলিন কে দান করে? আমাকে ইনসুলিন দেয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল। আপনার বডিতে যতটুকু দরকার ইনসুলিন যদি ততটুকু খরিত না হয়, তাহলে আলটিমেটলি ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে। তাইলে প্রয়োজনের তুলনায় কম খরিত হলে তখন গ্লুকোজ বেড়ে যাবে কোথায়? রক্তে। তাহলে ওই কন্ডিশনের নাম কি হবে? ডায়াবেটিক। আর একটা কারণ আছে, ইনসুলিন ঠিকঠাক খরিত হচ্ছে, কিন্তু ইয়োর বডি ক্যান নট ইউজ দ্যাট ইনসুলিন ফর ভেরিয়াস কাইন্ড অফ অবস্টাকলস অথবা আদার ডিজিজ। অর্থাৎ ইনসুলিন ক্ষরণ ঠিকঠাক আছে, কিন্তু আপনার বডি সেল, আপনার বডির অন্য কোনো অসুস্থতার কারণে ওই ইনসুলিনটাকে ঠিক মতো ব্যবহার করতে পারছে না। দ্যাট ইজ ওয়াই ইনসুলিন খরিত হওয়ার পরেও, অপটিমাম লেভেলে খরিত হওয়ার পরেও ইনসুলিন ঠিকঠাক কাজ করতে পারবে না, আপনার বডিতে কাজে আসবে না। কেন কাজে আসবে না? বিকজ অফ আপনার বডি সেলগুলো ওই ইনসুলিনগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ, ডিউ টু ভেরিয়াস কাইন্ড অফ কমপ্লিকেশনস, ভেরিয়াস কাইন্ড অফ ডিজিজ। যে কোনো কারণে হোক না কেন, আপনার বডি যদি খরিত ইনসুলিনকে ব্যবহার করতে না পারে, তাহলে ইনসুলিন তো কাজে আসলো না, তাহলে রক্তে কিন্তু আবার গ্লুকোজ বেড়ে যাবে। বুঝে আসছে কিনা বলেন? সবাই বুঝে আসছে কিনা বলেন? এক নাম্বার বললাম, বিটা সেল থেকে যদি ইনসুলিনের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম খরিত হয়, তাহলে তো রক্তে গ্লুকোজকে কমাইতে পারবে না, তাহলে গ্লুকোজ বেড়ে যাবে, ডায়াবেটিক হবে। দুই নাম্বার বললাম, বডি কন্ডিশন। বডি কন্ডিশন, বডিতে এমন কোন রোগ বিসুখ আছে, এমন কোন অবস্ট্যাকলস আছে, ইনসুলিন খরিত হয়েছে কিন্তু বডি সেল সেই ইনসুলিনকে রিসিভ করতে পারছে না, বডি সেল সেই ইনসুলিনকে ঠিকঠাক ব্যবহার করতে পারছে না। তাহলে ইনসুলিন আছে, ব্যবহার করতে পারতেছে না, টাকা আছে, ব্যবহার করতে পারেন না, তাহলে টাকা বেঁচে যাবে। তাহলে বডিতে ইনসুলিন খরিত হচ্ছে, কিন্তু বডি কিছু অবস্ট্রাকলের কারণে, বডির কিছু ডিজিজের কারণে অথবা ইনএবিলিটির কারণে এই বডি সেলগুলো যখন ব্যর্থ হবে ওই ইনসুলিন ব্যবহার করতে, তখনও কিন্তু আপনার ডায়াবেটিক হবে। কারণ ইনসুলিন ঠিকঠাক ব্যবহৃত না হলে রক্তে অবশ্যই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে।
আবার বলেন বুঝেছেন কিনা। সবাই, সবার রেসপন্স দেখতে চাই, বুঝেছি কিনা। কখন বলবো যে আপনার ডায়াবেটিক হয়েছে? খবর বলবো আপনার ডায়াবেটিক আছে। 1 নাম্বার, খালি পেটে রক্তে যদি 7.8 মিলিমোল পার লিটার, বা মিলিমোলই লিখি, বাংলায় লিখি তাহলে অনেকের জন্য সুবিধা হবে। 7 খালি পেটে রক্তে যদি 7.8 মিলিমোল এর বেশি গ্লুকোজ বা শর্করা থাকে। 2 নাম্বার, খাওয়ার 2 ঘন্টা পর, যারা ডাক্তার দেখাইছেন তারা জানেন, খাওয়ার 2 ঘন্টা পরে যদি (11.1 মিলি মোল এর বেশি থাকে, তাহলে 2টা কন্ডিশনে, মেডিকেল কন্ডিশন, আপনাদের যাদের বাবা মা ভাই বোনকে আপনারা দেখাইতে গেছেন আপনারা জানেন, একবার খালি পেটে চেক করে আর একবার খাবার 2 ঘন্টা পরে চেক করে। কেমন? তো খালি পেটে যদি আপনার গ্লুকোজ কনসেন্ট্রেশন 7.8 মিলিমোলের বেশি থাকে, কোথায়? খালি পেটে রক্তে, তাহলে আপনাকে ধরে নেওয়া হবে যে সিমটোমেটিক আপনার ডায়াবেটিক হতে পারে। দ্বিতীয়বার আপনাকে 2 ঘন্টা পরে বলবে খাইয়ে আসেন, আবার স্যাম্পল দেন, টেস্ট করার পরে যদি দেখে 11.1 মিলিমোলের বেশি আছে, তাহলে তখন নিশ্চিত হওয়া গেল যে ইউ আর এ ডায়াবেটিক পেশেন্ট। বলেন বুঝেছি কিনা? দ্রুত বলতে হবে বুঝেছেন কিনা, দ্রুত বলতে হবে বুঝেছি কিনা। হ্যাঁ লিজা, এক্সিলেন্ট। আখি, রওশন, হ্যাঁ এক্সিলেন্ট, বোঝা যাচ্ছে। এর আগে কি এত ক্লিয়ার ছিলেন আপনি কোনোদিন? বোঝা যাচ্ছে ভাই আমার? বোঝা যায় নাকি না বলেন, জুমে যারা আছেন কথা বলেন, বোঝা যায়? জুমে যারা আছেন বোঝা যায়? আপনারা তো চাইলে কথা বলতে পারেন মনে হয়, আমি তো আনমিউট করে দিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আরেকটু পড়ি। তাইলে মেডিকেল কন্ডিশন চলে গেল। এখন টাইপস অফ ডায়াবেটিক। টাইপস অফ ডায়াবেটিক অনেক টাইপ আছে, আমাদের পরীক্ষার জন্য 2টা টাইপ পড়লেই হবে। একটা আছে টাইপ এ, টাইপ 1, টাইপ 2। হ্যাঁ, টাইপ 1, টাইপ 1, আর একটা আছে কি ভাই? টাইপ 2। এদের কন্ডিশন কি? টাইপ 1 এর কন্ডিশনটা কি একটু খেয়াল করব। টাইপ 1 এর কন্ডিশনটা কি একটু খেয়াল করব। টাইপ 1 এর কন্ডিশন হচ্ছে পর্যাপ্ত ইনসুলিন খরিত হয় না। পর্যাপ্ত ইনসুলিন খরিত হয় না। তাহলে কি করা লাগে ভাই? তাহলে কি করা লাগে? কৃত্রিমভাবে ইনসুলিন অথবা ইনজেকশনের মাধ্যমে, ইনজেকশন এর
মাধ্যমে নিতে হয়। আর টাইপ 2 তে কি হয় ভাই? টাইপ 2 তে কি হয় শুনবেন? ওই যে একটু আগে বলেছিলাম, আপনার শরীরই রেজিস্ট্যান্স হয়ে যায়। শরীর ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। সংবেদনশীলতা যেটাকে বলে রেজিস্ট্যান্স হয়ে যায়, সংবেদনশীলতা হারিয়ে ফেলে। সুতরাং ইনসুলিন কাজ করতে পারে না। কি বললাম ভাই আমার? একটু দেখি, বলেন। নর্মালি কি হয়? দুই রকমের হয়। হ্যাঁ, ওকে, দুই রকমের হয়। পর্যাপ্ত ইনসুলিন খরিত হবে না কৃত্রিমভাবে, তাহলে বা ইনজেকশনের মাধ্যমে আপনাকে দিতে হবে। আর টাইপ 2 ডায়াবেটিকে কি হয় ভাই? ওই যে বলেছিলাম, ইনসুলিন খরিত হচ্ছে কিন্তু আপনার বডি সেল তাকে ব্যবহার করতে পারতেছে না, মানে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতাই নাই। বডির এমন একটা কন্ডিশন হয়েছে, তখন ইনসুলিন কাজ করতে পারবে না। কেমন? চিকিৎসা ইনসুলিনের চিকিৎসাটাকে বলা হয় 3D অ্যাপ্রোচ। ইনসুলিনের চিকিৎসাকে বলা হয় 3D অ্যাপ্রোচ। ফার্স্ট ডি ফর ডিসিপ্লিন। আবারও বলছি, ডিসিপ্লিন বা শৃঙ্খলতা। আপনাকে আগে সুশৃঙ্খল লাইফ স্ট্রাকচার নিতে হবে। সেকেন্ড ডি ফর ডায়েট, খাবার দেখলেই খাইতে ইচ্ছা করে, বেশি করে খায়, তা করা যাবে না। and last D stand for dose, অথবা আমরা বলতে পারি ড্রাগ, অর্থাৎ ঔষধ। very careful. In the case of medication of diabetic patient, we have to follow 3D concept. That is, first D for discipline, you have to lead a disciplined life. একটু শৃঙ্খল জীবনযাপন করতে হবে, সময় মতো খাওয়া, সময় মতো ঘুম, সময় মতো সব কাজ। ওকে। নেক্সট ওয়ান ডায়েট, মানে খাবার। সিলেকশন অফ ফুড স্টাফ ভেরি ইম্পর্টেন্ট। আপনি অলরেডি ডায়াবেটিক পেশেন্ট, আপনি সারাদিনই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান, আপনি লোভ সামলাতে পারেন না, তাহলে তার আপনার লাভ হবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি আপনি এই উপরের দুইটা ঠিক রাখেন, তবেই এই ওষুধ কাজ করবে। আপনি সিলেকশন করবেন ড্রাগ, ডাক্তার দেখাবেন, ড্রাগ দিবে। বাট ইট ইজ অবভিয়াস দ্যাট if you fail to observe these two parameters, first 2D, then surely and certainly it will not work for you. এইটা আপনার জন্য কাজ করবে না। কিন্তু বাংলাদেশে মিস্টিরিয়াসলি শুধুমাত্র এই ড্রাগ খাওয়া নিয়েই আমরা ব্যতিব্যস্ত। আপনি যদি শুধু এই দুইটা কন্ট্রোল করতে পারেন, ইউ আর অলমোস্ট ওকে, তখন আপনার এটাকে কাজে দিবে। আদারওয়াইজ এই দুইটা ঠিক নাই, এই দুইটার বালাই নাই, আপনি শুধু বাজার থেকে ড্রাগ কিনতেছেন, দিস আর কোনো কাজে আসবে না। বোঝা গেছে কিনা একটু বলেন সবাই। একটু বলেন বোঝা গেছে কিনা। বোঝা গেছে? আমরা আর মাত্র কয় মিনিট নেব? আর কয় মিনিট নেব বলেন? কয় মিনিট নিব আর? আচ্ছা ঠিক আছে। একটু জানিয়ে দেই, ডায়াবেটিকটা নিয়ে যেভাবে পড়লাম, জানাশোনা ঠিকঠাক হলো কিনা, নিজেকে একটু ইমপ্রুভড মনে হচ্ছে কিনা,
একটু বুঝলাম কিনা একটু জানিয়ে দেই তো কমেন্টে সবাই, বুঝলাম কিনা একটু জানিয়ে দেই। কেমন বুঝলেন? আগে জানতেন? এভাবে কেউ পড়াইছে আপনাকে? কোনো প্ল্যাটফর্মে পড়িয়েছে? চলেন এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে লিখে দিব, যেগুলো যারা মুখস্থ করবেন। কেমন? যেগুলো কি করবেন? যারা মুখস্থ করবেন। প্রতি ক্লাসে এইভাবে আমি কিছু অংশ লিখে দিব। এখন আসেন এনবিটিএম পার্ট। এনবিটিএম পার্ট অর্থাৎ না বুঝে টানা মুখস্থ করতে হবে, বুঝলে কিন্তু এটাতে পরীক্ষায় পারবেন না। এনবিটিএম পার্ট কেমন? এনবিটিএম পার্ট বুঝলে পরীক্ষার হলে এখান থেকে পারবেন না, বুঝলে পরীক্ষার হলে এখান থেকে পারবেন না। আপনি বুঝলে তো শতভাগ ভালো, না বুঝলেও এই তথ্যগুলো মুখস্থ থাকা লাগবে, এখান থেকে হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। এক নাম্বার, বস্তুর ওজন মেরু অঞ্চলে সব থেকে বেশি। এক নাম্বার, বস্তুর ওজন মেরু অঞ্চলে সব থেকে বেশি। দুই নাম্বার, সাপের বিষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি, সাপের বিষে জিঙ্ক সালফাইড থাকে। জিঙ্ক সালফাইড প্রাইমারির পরীক্ষায় যেগুলো লিখে দিচ্ছি এখান থেকে হুবহু প্রশ্ন কমন পড়বে। সাপের বিষে জিঙ্ক সালফাইড থাকে, সাপের বিষে জিঙ্ক সালফাইড থাকে। তিন নাম্বার, খাওয়ার লবণের সংকেত, খাওয়ার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। জোয়ার ভাটার প্রধান কারণ, চার নাম্বার, জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ, চাঁদের আকর্ষণ। পাঁচ নাম্বার, দ্রুত লিখতে হবে, হ্যাঁ, দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। ওকে, লেখা হয়েছে? লেখা হয়েছে? শোনা যাচ্ছে নাকি? জুমে বলেন তো, আনমিউট করা হয়েছে নাকি আমার? আপনাদের একটু আনমিউট করে দিলাম যে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, একজন 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 বলেন, ওকে ফাইন। পরেরটা 6 নাম্বার, পানির স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক যথাক্রমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
7 নাম্বার, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। 8 নাম্বার, রূপান্তরিত মূল মিষ্টি আলু। 9 নাম্বার, সৌরজগতের গ্রহের সংখ্যা 8টি। গ্রহ আছে 8টি। 10 নাম্বার, কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? উত্তর পারদ, সংকেত 8G। আরো আছে, এখানে একটা চুটকি লিখে নেন। ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, এগুলো সবই তরল। ফ্রান্স মানে ফ্রান্সিয়াম, FR, হাজিতে 8G মানে পারদ, আর সাইজতে সিজিয়াম, এগুলো তরল ধাতু। আর একবার বলছি, কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? বইগুলোতে শুধুমাত্র যেটা আসছে ওইটা লিখে রাখ, পারদ। আপনাকে আমি আরো 3টা লিখে দিলাম, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, হ্যাঁ, আর একটা আছে তরল অধাতু ব্রোমিন। লেখা হয়েছে সবার? বলেন। ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, এই ফ্রান্সিয়াম, পারদ এবং সিজিয়াম এরাও তরল। লেখা হয়েছে? বলেন। ওকে, পরেরটা তরল অধাতু ব্রোমিন। তরল অধাতু, আমি প্রাইমারির পরীক্ষার জন্য এগুলো স্পেশালি লিখে দিচ্ছি। চাইলে একটা নোট দিয়ে দিতে পারতাম, কিন্তু তা করব না। পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি জানো? বি আর সি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, পানিতে অদ্রবণীয় কারা, ঠিক কিনা বলেন? এডেক। কথা বলেন একজন আমার সাথে, কথা বলেন। জমে কেউ নাই? একজন একটু কথা বলেন। ওই যে এক ভাই ছিল আমাদের, এতদিন পর আসলাম, কেউ একটু কথা বলছেন না, ঘটনা কি? তরল অধাতু ব্রোমিন আর পানিতে দ্রবণীয় ভিটামিন বি আর সি। এই জন্য আমরা একদিনে 10টা লেবু না খেয়ে প্রতিদিন একটু লেবু খাবো, একদিনে 10টা কমলা না খেয়ে প্রতিদিন একটু কমলা খাবো। তাহলে আমাদের বডিতে ভিটামিন সি এর ঘাটতি হবে না। কেমন? যেহেতু দ্রবীভূত হয়ে যায়, এই জন্য ডেইলি খাবো। অদ্রবণীয় আছে কে? এডেক, ADEK। কেমন? চোদ্দ নাম্বার, অ্যাসিডের ধর্ম কি বলেন? হ্যাঁ, ভালো করে বলেন, কে পারেন? নীল লিটমাসকে লাল করবে, কি করবে? নীল লিটমাসকে কি করবে? লাল করবে।
তাহলে ক্ষার কি করবে? ক্ষার কি করবে? কিছু এত কম পারলে হবে? নীল করবে। কেমন? 15 নাম্বার, আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়। দিন রাত্রি সমান হয় না, দিন রাত্রি হয়। আর বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। বলেন কি হয়? ঋতু পরিবর্তন হয়। খুব ইম্পর্টেন্ট তথ্য। তরল অধাতু ব্রোমিন, পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি, অদ্রবণীয় কারে এডেক, অ্যাসিডের ধর্ম কি? নীলকে লাল, আর ক্ষারের ধর্ম কি? লালকে নীল। আহ্নিক গতির ফলে দিন রাত্রি ঘটবে, আর বার্ষিক গতির ফলে কি হবে? হ্যাঁ, লেখা হয়েছে। ওকে, কত নাম্বার? 18। ভিটামিন ডি এর অভাবে কি হবে? রিকেটস। কি হবে? রিকেটস রোগ হবে। ঠিক আছে? ঘুমায় গেছেন সব? ঘুমায় গেছেন? সব ঘুমায় গেছেন। প্রোটিনের অভাবে কোয়াশিকর রোগ হয়। কি হয়? কোয়ারশিওকর। প্রোটিনের অভাবে কোয়ারশিওকর রোগ হয়, অনেকবার পরীক্ষায় আসছে। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত হয়? প্লীহাতে। কোথায় সঞ্চিত হয়? প্লীহাতে সঞ্চিত হয়। কেমন? তাহলে আজকে না হয় এইটুকুই থাক, যেহেতু আজকে আপনাদের মন খারাপ। মন খারাপের দিনে আর বেশি না পড়াই। আমারও মন খারাপ, আপনাদেরও মন খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিক। হ্যাঁ, এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিক। তাহলে আমি 20টা ইনফরমেশন লিখে দিয়েছি যদিও, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন ছিল। বলেন ঠিক কি না? লোহিত রক্ত কোথায় সঞ্চিত হয়? হ্যাঁ, আমাদের যে কয়টা লেকচারই আমাকে নিতে দিক স্যার, এইভাবে আমি আপনাদেরকে প্রথমে একটা টপিক বা দুইটা টপিক পড়াবো। ঠিক আছে? প্রথমে আপনাকে একটা বা দুইটা টপিক পড়াবো। পড়ানোর পর যে প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে যাইতে হবে, এনবিটিএম মানে না বুঝে টানা মুখস্থ করবেন, বোঝাবুঝি করার দরকার নাই, পরীক্ষায় প্রশ্ন আসবেই। এই রকম করে আমি অনেকগুলো তথ্য আপনাকে লিখে দিব। বোঝা গেল কি? তাহলে বলেন আর কি চাই আপনাদের? আমার কাছে আর কি এক্সপেকটেশন আছে বলেন? আর কি এক্সপেকটেশন আছে বলেন? না, আমি তো আমার মতো করেই বসাবো। একটু বলেন সবাই, ক্লাসটা কি ভালো লাগছে? কেউ কিছু বলতে চান? জুমে যারা আছেন ভাই বোনেরা, কেউ কিছু বলতে চান? ওকে, ঠিক আছে, কেউ বলবে না। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের জন্য সার্বিক
আমার 100% আমার প্রতি যে আপনাদের হক, আল্লাহ যেন আমাকে তার 100% আদায় করার তৌফিক দেয়। আমি প্রতিনিয়ত যে ক্লাসগুলোই নিব না কেন, ক্লাস উইল বি ইনফরমেটিভ, ক্লাস উইল বি ইউনিক, অ্যাটলিস্ট অ্যাজ পার বাংলাদেশি সায়েন্স ক্লাস। আপনি বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মের সায়েন্স ক্লাস দেখবেন আর আমার ক্লাস দেখবেন, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ডিফারেন্স। পারবেন পারবেন পারবেন। ওই গতানুগতিক কোনো কথা সন্দেহ সন্দেহ লিখে দিয়ে আমি যাব না। আমি আপনাকে একটু বোঝাবো, তারপর মুখস্থ পড়া লিখে দিব। বুঝতে পেরেছি? বলেন, বুঝতে পেরেছি সবাই? ওকে। সবারই মন খারাপ? আপনাদের মন খারাপ না ভালো, বোঝার উপায় নাই। ক্লাসে আপনাদের এরকমই মনোযোগ দেখা যায়। তো প্রত্যেকের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন। ওই জন্যই তো ক্লাসটা শুরুতেই আজকে শেষ করে দিছি, কেটে দেন। ক্লাসটা আমার আজকে এরকম ক্লাসটা নিয়ে আমি যত কিছু পড়াতে চাইছিলাম তার অর্ধেকও পড়াতে পারলাম। প্রত্যেক পোলাপানেরই মন খারাপ, বুঝেন নাই? আমারও খারাপ লাগতেছে। হুম, আমারও খারাপ লাগতেছে। কার খারাপ লাগবে না বলেন? ভাই বাংলাদেশের কি বলবো, তো সবাই চলে গেল, একা রেখে আপনাকে বুঝলাম না। আমি